হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। ডিরিচলেটের উপপাদ্যের পরে ডিরিচলেটের অধ্যায়ের অঙ্ক ক্যালকুলাস 2 মেজর এবং নন মেজর সবার জন্য। দেখেন, আমি উদাহরণ নিয়েছি। 1 নম্বর একটা উদাহরণ আছে তিতাস বইয়ে। প্রথম অষ্টভাগে এত শর্তাধীনে এত এর মান নির্ণয় করো। তাহলে আমরা 3 ডাইমেনশনে শিখেছি কেমন। 3 ডাইমেনশনে আমরা 3 ডাইমেনশনে কয়টা ভাগ আছে? 3 ডাইমেনশনে উপরে 4টি নিচে 4টি আমি দেখিয়েছি, তাই না? 3 ডাইমেনশনে আছে উপরে 4টি নিচে 4টি। তাহলে এই 8টি ভাগের প্রথম অষ্টমাংশ কি বলছে? প্রথম অষ্টভাগে, ঠিক আছে? 3 ডাইমেনশনের একটা ভাগের 8 ভাগের 1 ভাগের হচ্ছে শর্তাধীনে এত এর মান নির্ণয় করতে বলা আছে। আচ্ছা, আমরা ডিরিচলেটের উপপাদ্য যেটা শিখেছি সেটা দেখেছি আমরা যে এরকম একটি 1 আছে, ডাইনে কত আছে? 1। আপনারা কিভাবে বুঝবেন যে এটা ডিরিচলেট দিয়ে আমরা করব? সেটা হচ্ছে ডান পাশে এইগুলোর যোগফল লেস দ্যান অর ইকুয়াল 1 যদি থাকে, তাহলে এরকম ইন্টিগ্রেশনের মান আমরা ডিরিচলেটের উপপাদ্যের সাহায্যে বের করতে পারবো। ওকে, আচ্ছা, বলে দেওয়া না থাকলেও আপনারা এটা করতে পারবেন এই শর্তের অধীনে। তাহলে দেখেন আমরা অঙ্কটা সমাধান কিভাবে করব। সলিউশন আমরা ধরে নেব, ধরি i সমান আমাদের যে ইন্টিগ্রেশনটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা কত ধরে নিচ্ছি? xy z i সমান এত। এই যে এই ইন্টিগ্রেশনটাকে i দিয়ে ধরে নিচ্ছি, যেখানে যেখানে শর্তটা কত দেওয়া আছে? এটা x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার z স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল 1, তাই না? এখন এই ইন্টিগ্রেশনে আমাদের ডিরিচলেটের উপপাদ্য প্রয়োগ করে আমরা মানটা নির্ণয় করব। ওকে, আচ্ছা, মান নির্ণয় করার জন্য আমরা দেখেছিলাম যে এইগুলোকে একটি চলকে কনভার্ট করেছিলাম। কেমন ছিল আমাদের? মনে করেন x1 x2 x3 যদি তিনটা চলক হয় এরকম, তাহলে ইন্টিগ্রেশন x1 টু দি পাওয়ার l1 minus 1 x টু দি পাওয়ার l2 minus 2 1 x3 to the power l3 minus 1 dx1 dx2 dx3। যদিও এখানে সিকোয়েন্সটা আসবে আগে 3টা, তারপরে 2, তারপরে 1। এটা সমান কত ছিল? গামা l1 গামা l2 গামা l3 ডিভাইডেড বাই গামা 1 প্লাস l1 l2 l3। জাস্ট এটাই, এই উপপাদ্যটাকে অনুযায়ী আমরা এটাকে করব। তাহলে দেখেন, এখানে যেমন তিনটি চলকের যোগফল লেস দ্যান অর ইকুয়াল 1 ছিল, এখানে তিনটি চলক আমি নিয়েছি, n সংখ্যকের জায়গায় কত নিয়েছি? 3টি। তাহলে এখানেও আমরা এটাকে তিনটি চলক ধরে নেব। ওকে, তাহলে আমরা কি করব? ধরি প্রথমটা x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু x1। এটাকে কত ধরে নিচ্ছি? দেখেন, x1। তাহলে এখান থেকে x কে ফ্রি করব, কারণ কি আমরা এই যে dx dy dz এই মানগুলি বের করব, করে এইখানে কনভার্ট করে এরকম আকার আসবে, তখন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি x স্কয়ার কে ফ্রি করি তাহলে কত হবে? এই a স্কয়ার এর পাশে যে গুণ হবে a স্কয়ার x1, তাহলে x ইকুয়াল টু কত হবে? a হবে, এর বর্গ করলে কত হবে? x1 এর পাওয়ার হবে হাফ, ঠিক কিনা? অতএব dx যদি ডেরিভেটিভ করি, এখন x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে dx a আছে, এর পাওয়ার কত হবে? সামনে আসবে, তাই না? এর পাওয়ার সামনে আসবে, এর পাওয়ার 1 কমবে, যেহেতু এটা x নয় তাহলে আরেকবার ডেরিভেটিভ dx। ওকে, তাহলে এই dx সমান কত হবে? a ডিভাইডেড বাই 2, আর এখানে x1 এর পাওয়ার এটা করলে মাইনাস হাফ, আর আছে dx। ঠিক আছে, এটাকে x1 ধরেছি, ঠিক সিমিলারলি এটাকে x2 ধরবো। তাহলে y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু x2। একইভাবে y সমান ডাইরেক্ট একবারে লিখবো, এই যে এটা y সমান এরকম আকার আসবে। y সমান কত লিখবো? b বাই 2 x2 পাওয়ার মাইনাস হাফ, সরি প্লাস হাফ, তাই না? এই যে a x1 এর পাওয়ার হাফ, তাহলে b বাই 2, সরি এটা আসবে কত? তাহলে এটাকে একবারে কত লিখবো? y সমান এটার মতো b ইন্টু x2 পাওয়ার হাফ আসবে, রুট করলে
হাফ, রুটের মান হচ্ছে হাফ, তাই পাওয়ার হাফ লিখেছি। ঠিক আছে, এখন কত হবে, এখন ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, এইটার মতো ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে এটাও কত আসবে, একই জিনিস, শুধু এক্স অনের জায়গায় 2 আছে, b/2 হবে x2 পাওয়ার মাইনাস হাফ আর dx2। এবার কোনটা করব, এটাকে x3 ধরবো। এটা যে x1 x2 x3 ধরতে পারেন, নট নেসেসারি, আপনারা এটাকে ইচ্ছা মতো ধরে নিতে পারেন। ঠিক আছে, y1 y2 y3 ও ধরতে পারেন, কোনোভাবে অন্য একটা ভিন্ন চলকে কনভার্ট করলে হবে। আচ্ছা, তাহলে দেখেন এবার এটাকে, এবং z² ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু আমরা x3, তাহলে এখান থেকে z সমান কত হবে, c x3 পাওয়ার হবে হাফ, অতএব dz সমান কত হবে, c/2। একইভাবে একই ফর্মুলা অ্যাপ্লাই হবে, শুধু x3 এর জায়গায় আসবে মাইনাস হাফ আর হচ্ছে dx3। এখন এই যে আমরা দেখেন এই যে x পেয়েছি, এই y পেয়েছি, এই z পেয়েছি, একইভাবে dz dy dx এই মানগুলো এই 1 নম্বরে অ্যাপ্লাই করলে আমরা কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা কি লিখবো, 1 ইমপ্লাইজ, ঠিক আছে, মানে 1 নং হতে পাই। তাহলে 1 নম্বরে বসাই i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, x এর মান কত ছিল, এই যে a ইন্টু x1 এর পাওয়ার হবে হাফ, তাই না, আর এই এইটা হচ্ছে x1 এর পাওয়ার হাফ। এবার y এর মান কত ছিল, ইন্টু b ইন্টু x2 এর পাওয়ার হচ্ছে হাফ, একইভাবে c ইন্টু x3 এর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে কি, এই x y z এই তিনটির মান বসিয়েছি। এখন বসাবো কত, dx এর মান। dx এর মান কত ছিল, a/2 x1 এর পাওয়ার মাইনাস হাফ dx1, এটা। এইবার বসাবো কত, dy এর মান, b/2 x2 এর পাওয়ার মাইনাস হাফ dx2। এবার বসাবো z এর মান, dz এর মান, c/2 x3 পাওয়ার মাইনাস হাফ dx3। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এইখান থেকে এই যে a b c এখানেও আছে, দেখেন a b c, তাহলে দুইটা করে a, দুইটা করে b, দুইটা করে c আছে। তাহলে আমরা কি করতে পারি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এই ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে আসছে, আর নিচে আছে একটা 2 দুইটা 2 তিনটা 2 যদি গুণ করি তাহলে হবে কত, 8, নিচে আছে 8, ইন্টিগ্রেশন। এখন দেখেন x1 এর পাওয়ার হাফ আর এইখানে x1 এর পাওয়ার হাফ আছে, এই যে x1 আর x1 এর পাওয়ার হাফ হাফ আছে, তার মানে x1 এর পাওয়ার কত থাকছে, হাফ মাইনাস হাফ, তার মানে x1 এর পাওয়ার 0। আচ্ছা, x2 এর পাওয়ার, এখন প্রশ্ন হতে পারে যে স্যার কেন আমরা 0 লিখব, হ্যাঁ এর প্রশ্নের উত্তর একটু পরে দেব। আচ্ছা, x2 এর পাওয়ার হাফ, এখানেও x2 এর পাওয়ার দেখেন মাইনাস হাফ, ঠিক আছে, এই যে এখানে x1 ছিল, এখানে x2 এর পাওয়ার, এটাও 0, x3 এর পাওয়ার এখানেও হাফ, x3 এর পাওয়ার এখানে মাইনাস হাফ, তাহলে 0। আর থাকছে কত, লিখবো dx1 dx2 dx3, ঠিক আছে। আচ্ছা, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই 8, এইখানে দেখেন ফর্মুলায় দেখেন এইখানে কত ছিল, এইখানে আপনারা এখানে সিকোয়েন্সলি লিখলেও হবে, কোনো সমস্যা নেই, এখানে x1 x2 x3 এই সিকোয়েন্সে লিখলেও হবে, কোনো সমস্যা না এটা। আচ্ছা, এখন দেখেন যেহেতু এখানে ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করা লাগে না, সো এটা আপনার ওয়ার্ডার চেঞ্জ হলেও সমস্যা নাই। আচ্ছা দেখেন এখানে l অন থেকে অন বিয়োগ, এখানে 1 বিয়োগ, এখানে 1 বিয়োগ, মানে তিনটিতে 1 বিয়োগ করতে হবে। তাহলে এই ফর্মুলায় আনতে গেলে এখানে x1 এর পাওয়ার কত থেকে কত বিয়োগ করলে 0 হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। ঠিক সিমিলারলি x2 তে 1 থেকে 1 বিয়োগ করলে, x3 তে 1 থেকে 1 বিয়োগ করলে, আর আছে dx1 dx2 dx3। এবার দেখেন তো এই জায়গায় এই যে l1 ছিল, l2 ছিল, l3 ছিল, l1 l2 l3 এর পরিবর্তে কত আছে এখানে আমার 1 1 1। তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, দেখেন এবার
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই 8। ফর্মুলা কত হবে? গামা এল অন মানে যার থেকে 1 বিয়োগ করতেছি। কত থেকে বিয়োগ করতেছি? 1 থেকে। আবার গামা এখানেও L2, এটাও 1। গামা এটাও কত? এটাও কত? 1। তাহলে গামা 1 গামা 1 গামা 1 ডিভাইডেড বাই গামা কত হবে? 1 প্লাস এই তিনটির যোগফল 1 প্লাস L1 প্লাস L2 প্লাস L3, এইগুলোর যোগফল। ঠিক আছে কিনা? এখন দেখেন, মনে রাখবেন মোস্ট ইম্পর্ট্যান্ট, যে গামা 1 এর মান হচ্ছে কত? 1। গামা 1 এর মান কত? 1। ঠিক আছে, আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এখন একটু মুছে দিই এটা। কয়েকটি ফর্মুলা লাগবে। গামা n+1 সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n একটা, আর একটা লেখা যাবে গামা 1 এর মান হচ্ছে 1। ঠিক আছে, এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এইটা 1 হবে, এইটা 1 হবে, এইটা 1 হবে। সংজ্ঞাগত কারণে সরি, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই 8। উপরে 1 1 1, তাহলে কত হবে? 1। আর নিচে হচ্ছে 1 2 3 4, গামা 4। গামা 4 হচ্ছে, তাই না? গামা 4, গামা 4 কে এই সূত্রে অ্যাপ্লাই করতে চাইলে দেখেন, খেয়াল করে, গামা 4 সমান হচ্ছে গামা 3 প্লাস 1, তাই না? গামা কত লেখা যাবে? 3 প্লাস 1। তাহলে কার ফ্যাক্টোরিয়াল লেখা যাবে? ফ্যাক্টোরিয়াল 3 লেখা যাবে। তাহলে গামা 4 এর জায়গায় এবার কত লিখবো আমরা? 1 বাই ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? 3 গুণ 6, 3 গুণ 6, সরি 3 গুণ 2, তাহলে 6। তাহলে আমার উত্তরটা আসবে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডিভাইডেড বাই 6টা 8। ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকটি প্রবলেম নিয়েছি, দেখেন এটা হচ্ছে উদাহরণ 3। ডিরিচলেটের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করো যে এত ঘন বস্তুর আয়তন এত। এখন দেখেন, ডিরিচলেটের উপপাদ্যে আমরা দেখেছিলাম একটা শর্ত ছিল, তাই না? কেমন ছিল? x1 x2 ধনাত্মক হলে এদের যোগফল তিনটার ক্ষেত্রে লেস দ্যান অর ইকুয়াল 1, এরকম একটা শর্ত ছিল। বাট এখানে কিন্তু কি শর্ত আছে? কোনো শর্ত নেই, বাট বলে দিচ্ছে যে এখানে ডিরিচলেটের উপপাদ্যের সাহায্যে। তাহলে মাথায় রাখতে হবে ডিরিচলেটের উপপাদ্যে এরকম একটা শর্ত থাকতে হবে। আচ্ছা, কিন্তু এখানে সেই শর্ত না দিয়ে দিচ্ছে কি, যে ওই যে শর্তের অধীনে ঘনবস্তুটি আছে সেই ঘনবস্তুটি বলা আছে যে এত ইকুয়াল টু 1, এই ঘনবস্তুর আয়তন এটা দেখাতে হবে। এখন আয়তন নির্ণয় করতে গেলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করি? আয়তন নির্ণয় করতে গেলে, কোন বস্তুর আয়তন নির্ণয় করতে গেলে dx dy dz, এটা ছিল 3 ডাইমেনশনের ক্ষেত্রে, তাই না? এখন এইটা হচ্ছে মূলত প্রথম অষ্টমাংশের আয়তন। মানে ঘনবস্তু 3 ডাইমেনশনে রাখলে কয়টা পার্ট আছে? উপরে 4টি, নিচে 4টি। এটা দেখিয়েছি 9 10 এর ক্লাসে, আপনারা ওই ক্লাসগুলো দেখে আসবেন। তাহলে এটা হচ্ছে 8 ভাগের 1 ভাগের আয়তন, তাই না? এখন একে যদি 0 থেকে নিয়ে আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে লিমিট 0 থেকে নেব, আপার লিমিট আছে 0 থেকে নিয়ে 8 দিয়ে গুণ করলে এটা কি হবে? অষ্টমাংশ, মানে 8টারই গুণফল করলে কি হবে? এটা সমগ্র আয়তন পাওয়া যাবে ঘনবস্তুর। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যেটা করব, দেখেন এই শর্তটা তৈরি করতে হবে, প্লাস হচ্ছে এই আয়তনটা নির্ণয় করতে হবে। তাহলে লিখব যে এখানে ধরি x বাই a 2/3 প্লাস y বাই b 2/3 প্লাস z বাই c 2/3 ইকুয়াল টু 1। এত ঘনবস্তুর এক পার্ট অষ্টমাংশের আয়তন বের করব। ঠিক আছে, ঘনবস্তুর প্রথম অষ্টমাংশের আয়তন, ঘনবস্তুর প্রথম অষ্টমাংশের আয়তন সমান লিখি, আয়তন সমান ইন্টিগ্রেশন dx dy dz, তাই না? এটা হবে যেখানে শর্তটা কি, যেখানে শর্ত আছে এই ঘনবস্তুর সর্বোচ্চ মান যোগফলের মান কত হবে? 1 এর সমান হবে। তার মানে ওটাকে আমরা এরকম লিখব, শর্তটিকে x বাই a যেখানে 0 থেকে, যেখানে আগে থেকে দেয়, যেখানে 0 2/3 প্লাস y বাই b 2/3 প্লাস z বাই c 2/3 লেস দেন অর ইকুয়াল
1, যেখানে শর্তটা হচ্ছে এই। এখন একই কাজ আগের অঙ্কের মতোই, আমরা এটাকে x1, এটাকে x2, এটাকে x3 কনসিডার করে এই dx dy বের করে এখানে বসাবো। ঠিক আছে? আচ্ছা, এটা গেল প্রথম অষ্টমাংশের আয়তন। এবার লিখবো কি, অতএব সম্পূর্ণ, কি লিখবো, সম্পূর্ণ ঘনবস্তুর আয়তন, সম্পূর্ণ ঘনবস্তুর আয়তন i ইকুয়াল টু কত দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে, তাই না? এটা হচ্ছে প্রথম অষ্টমাংশের আয়তন, আর সম্পূর্ণ কি হবে এটা। এইবার আমাদের এখান থেকে ধরে নিতে হবে, ধরি তাহলে x/a এরপর 2/3 সমান হচ্ছে কত ধরবো, x1 ধরি। এখান থেকে একটা বের করব মান। দেখেন এখানে এই যে 2/3 আছে, এই 2/3 কে তাড়াতে হবে। তাড়াইতে গেলে এর পাওয়ার কত দিয়ে গুণ দিতে হবে, এর পাওয়ার 3/2 দিয়ে গুণ দেবো। এটা কেটে যাবে, একইভাবে 3/2 এর পাওয়ার হবে। তাহলে উভয় পক্ষের পাওয়ার কততে উন্নীত করতে হবে, উল্টাটা। এখানে 2/3 থাকলে 3/2 তে নিতে হবে। তাহলে কেমন লিখবো, x/এটা সমান হচ্ছে x1 এর পাওয়ার 3/2, তাই না? তাহলে x সমান কত হবে, a ইন্টু এই পাশে যে x1 এর পাওয়ার 3/2। এইবার আমরা কি করবো, ডেরিভেটিভ করব। তাহলে dx ইকুয়াল টু, এর পাওয়ার সামনে আসবে, তাই না? তাহলে 3a ডিভাইডেড বাই 2, এরপর সামনে আসবে, এর পাওয়ার কি হবে, 1 কমবে, 3/2 মাইনাস 1, আর হচ্ছে যেহেতু এটা x নয় তাহলে dx1। ক্লিয়ার? 3/2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 বিয়োগ করলে হবে হাফ, তাই না? এটা বিয়োগ করলে হবে হাফ। এটা হচ্ছে যেমন dx বের করছি, প্রত্যেকটার জন্য বের করতে হবে। y/b এর পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু x2। তাহলে এখান থেকে y ফ্রি করলে কত হবে, এই যে এটার মতো y ফ্রি করলে হবে এই b ইন্টু x2 এর পাওয়ার 3/2। অতএব dy এর মান কত হবে, 3b/2। এই একইভাবে ডেরিভেটিভ হবে, এই একই রকম হবে, শুধু x অনেক জায়গায় x2 আসবে, তাই না? তাহলে x2 এর পাওয়ার হাফ dx2। এবং তাহলে এবার কত বের করব, এটা খুবই সোজা, এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সোজা। এটাকে x3 ধরবো, তাহলে z সমান কত হবে, cx3 পাওয়ার কত আসবে, 3/2। অতএব dz সমান কত আসবে, 3c ডিভাইডেড বাই 2, x3 এর পাওয়ার হবে হাফ, আর হচ্ছে dx3। জাস্ট এখন দেখেন এই যে dx dy আর হচ্ছে dz, এই মানগুলো আমরা 1 নম্বরে অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে একে অ্যাপ্লাই করতে হলে আমরা কি লিখবো, অতএব 1 implies I is equal to 8 into ইন্টিগ্রেশন dx এর মান কত পেয়েছি, dx এর মান পেয়েছি এটা 3a/2 ইন্টু x1 এর পাওয়ার হাফ, আর হচ্ছে dx1 ইন্টু, এবার এটা হবে 3b/2 x2 হাফ dx2, আর এটা কত হচ্ছে 3c/2 x3 এর পাওয়ার হাফ dx3। তাহলে এখান থেকে দেখেন এই যে 3 3 3 কত হচ্ছে, 3টে 3 গুণ করলে হবে 27। তাহলে 8 ইন্টু 27 ডিভাইডেড বাই 2 2 2 কত হচ্ছে, 3টা 2 গুণ করলে হবে 8, তাই না? আর হচ্ছে এ বি সি আছে, কত আসবে এর সাথে, এ বি সি। এই ট্রিপল ইন্টিগ্রেশন এখন থাকবে কত, x1 এর পাওয়ার শুধু হাফ, x2 এর পাওয়ার শুধু হাফ, x3 এর পাওয়ার শুধু হাফ, dx1 dx2 dx3। দেখেন হাফ আছে, আমরা ডিরিচলেটের উপপাদ্য এখন উপর থেকে একটু মুছে দেব আমি। ঠিক আছে, জায়গা নেই তো একটু মুছে দেই। দেখেন তিনটা চলকের ক্ষেত্রে ডিরিচলেটের উপপাদ্য কেমন হবে, x1 x2 x3, এটা যদি 1 থেকে ছোট হয় তাহলে x1 এর পাওয়ার l1 মাইনাস 1, x2 এর পাওয়ার l2 মাইনাস 1, x3 এর পাওয়ার l3 মাইনাস 1, dx1 dx2 dx3 ইকুয়াল টু গামা l1 গামা l2 গামা l3 ডিভাইডেড বাই গামা 1 প্লাস l1 l2 l3। এটা হবে আমার ফর্মুলা, ডিরিচলেটের উপপাদ্যের যে গাণিতিক রূপ এটা, তাই না? এখন দেখেন আমাদের এইটা আমরা পেয়েছি এইটুকু,
ডিরিচলেটের উপপাদ্যের মতোই, কিন্তু এইখানে কত আছে? হাফ আছে। কিন্তু এখানে আমার কত তৈরি করতে হবে বলেন তো? এখানে আমার তৈরি করতে হবে -1, একটা মান থেকে -1 করতে হবে, একটা মান থেকে -1 করতে হবে। তাহলে এইটার আমি মানটা উপরে লিখতেছি, i = 8, এই 8 কেটে যাবে, থাকবে কত? 27 ABC, তাই না? এটা থাকবে। এইবার এই ইন্টিগ্রেশন তিনটি লিখব। x1 এর পাওয়ার কত থেকে 1 বিয়োগ করলে, কত থেকে 1 বিয়োগ করলে এখানে রাখতে হবে কি, ব্যালেন্স আবার ঠিক রাখতে হবে, হাফ হাফ, তাই না? হাফ, ঠিক আছে। তো দেখেন 3/2 - 1 যদি করি তাহলে কত হয়? হাফ হয়, ঠিক কিনা? 3/2 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কত হয়? হাফ হয়। তাহলে x1 এর পাওয়ার কত লিখবো? 3/2 - 1 এখানে, ঠিক কিনা? পরের পার্ট একই, x2 এর পাওয়ার 3/2 - 1, x3 এর পাওয়ার 3/2 - 1, dx1 dx2 dx3। কেন করলাম? এই যে উপপাদ্যের বর্ণনা আনার জন্য। ক্লিয়ার? এইবার আমরা উপপাদ্য দেখে দেখে এখানে মানগুলো লিখব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তাহলে এখানে 27 ABC, এইটাকে ফর্মুলা, এইটা হচ্ছে L1 L2 L3, তাহলে কি লিখবো ফর্মুলায়? গামা L1, তাহলে গামা 3/2 গামা 3/2 গামা 3/2 L1 L2 L3, গামা গামা গামা, ঠিক আছে না? আচ্ছা, আর আছে গামা 1 প্লাস L1 L2 L3 যোগ হবে, L1 L2 L3 যোগ হবে, তাহলে 3/2 কয়টা 3/2 গুণ হবে? কয়টা 3/2? 1 2 3টা গুণ হবে। ব্যাস, গাণিতিক রূপটা শেষ করেছি। 27 ABC, এই যে গামা 3/2 গামা 3/2 গামা 3/2, তাহলে গামা 3/2 এর পাওয়ার কত লেখা যাবে? কিউব, তিনটা জিনিস কিউব লিখেছি। আর নিচে লেখা যাবে গামা, এইগুলোকে যোগ করলে কত হবে? এইগুলোকে দেখে, এইগুলোকে যোগ করলে হচ্ছে 2 হচ্ছে, আর একই জিনিস তিনটা হচ্ছে, তার মানে কত হবে? 9/2 হবে, তাই না? 9/2। তাহলে দেখেন এটাকে, এইটুকু যোগফলকে আমি লিখতে চাচ্ছি, এই যে এইটুকুর যোগফল, এইটুকু, এই মানটুকু অনকে রাখতে চাচ্ছি, তাহলে এইটুকু যোগ করলে কত হবে? 9/2। 9/2 কে আমি প্রথমে লিখবো, আর প্লাস এই অনটাকে পরে লিখবো, ঠিক আছে? এই অনটাকে কি করব? পরে লিখবো। তাহলে একটা জিনিস দেখেন, একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। ফর্মুলাটা হচ্ছে এরকম, গামা n+1 সমান হচ্ছে n গামা n বা ফ্যাক্টোরিয়াল n, এরকম লেখা যায়। তা পূর্ণ সংখ্যায় থাকলে আমরা ফ্যাক্টোরিয়াল লিখতাম, যেহেতু ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল হবে না, তাহলে আমরা কি তৈরি করব? এইখানে কত আছে? 9/2 + 1, ফর্মুলা অনুযায়ী কত লিখতে পারি? 9/2 ইন্টু গামা 9/2। দেখেন তো এটা ঠিক আছে কিনা? n এর জায়গায় 9/2 9/2 9/2, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন 9/2 লিখেছি, এই 9/2 কে আমি যদি 7/2 + 1 লিখি, কোনো সমস্যা? 7/2 আবার এই ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে কত হবে? 9/2 7/2 গামা 7/2, ঠিক কিনা? তাহলে দেখেন এই 7/2 কে আবার 5/2 + 1 লেখা যাবে, আবার ওই ফর্মুলা অ্যাপ্লাই করে বাইরে নিয়ে আসা যাবে। দ্যাট মিন্স, তাহলে এইটাকে ভাঙাইলে কত আসবে? 9/2 7/2, এরকম 2 2 করে কমবে, ঠিক আছে? তারপরে কত আসবে? 5/2 3/2 হাফ, আর যখন হাফ আসবে হাফ গামা হাফ। কেন এই হাফ আসলে গামা হাফ আসবে? দেখেন 3/2 + 1 যখন আমরা লিখবো গামা, তাহলে কত লিখবো? 3/2 গামা 3/2। আচ্ছা, 3/2, এই 3/2 কে কত লিখতে পারি? হাফ + 1, তাহলে সংজ্ঞা অনুযায়ী কত লিখবো? সূত্র অনুযায়ী হাফ গামা হাফ। দেখেন তো এই যে n+1, তার মানে n গামা n, তাহলে n গামা n, ঠিক আছে কিনা? তাহলে 3/2 আসলে এরপরে কত আসতেছে? হাফ। যখনই হাফ আসবে তারপরে কত লিখবো? হাফ গামা হাফ। তার মানে দেখেন 9/2 এখানে কত ছিল? 9/2 9/2,
ঠিক আছে, 9/2 ইন্টু গামা 9/2। এখন দেখেন এই 9/2 লিখলাম, এই 9/2 কে আবার সিরিয়ালে কত কত লিখতে পারবো আমরা, এই যে এখান থেকে এই যে লিখেছি আমি এটাকে লিখেছি ভাঙায় এই পর্যন্ত। ঠিক আছে, এই মানটাই আমরা এখন এই জায়গায় অ্যাপ্লাই করবো। ওকে, আচ্ছা তাহলে কত হবে 27 ABC, আর এই কিউব গামা 3/2, গামা 3/2 মান কেবলই দেখিয়েছি, এটাকে কত হবে হাফ গামা হাফ লিখবো। ঠিক আছে, তাহলে হাফ গামা হাফ, তার কত হবে কিউব, আর নিচে এটাকে কত লিখবো 9/2 7/2, দুই দুই করে বিয়োগ করবেন উপর থেকে। ঠিক আছে, এরকম যদি বাই 2 থাকে, বিজোড় থাকে উপরে যদি, তাহলে 9/2 7/2, তারপরে কত লিখবো 5/2 3/2 হাফ গামা হাফ। ঠিক আছে কিনা? ওকে, আচ্ছা দেখেন 27ABC, এই হাফ এর কিউব করলে কত হবে 1/8, আর গামা হাফ মানে হচ্ছে গামা হাফের স্কোয়ার ইন্টু গামা হাফ, লিখতে পারি কিনা, কিউব আছে তাহলে স্কোয়ার আর একটা গুণ রেখেছি তাই না, আর এইটা 9 7 তাই না, 7 9 63, আর 3 5 15, তাহলে 63 গুণ 15 হবে তাই তো। আচ্ছা 63 গুণ 15ই রাখি, আর নিচে আছে কত 2 2 8 4 4 2 8 8 2 16 16 দিয়ে 32, আর আছে গামা হাফ, এই গামা হাফ কি হবে কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আর একটা ফর্মুলা দেখাই, এটাও আগের ফর্মুলা, গামা হাফের মান হচ্ছে কত √পাই, গামা হাফের মান কত √পাই, তাহলে √পাই এর স্কোয়ার করলে কত হবে, শুধু পাই হবে। আমি একটু মুছে দিই সাইডে, 27ABC, এখানে তাহলে গামা হাফের মান হচ্ছে √পাই এর স্কোয়ার করলে পাই হবে, তাহলে পাই বাই উপরে থাকে কত π/8 তাই না, গুণ, আর নিচেরটা গুণ দিয়ে উল্টে যাবে না, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, গুণ দিয়ে কি হয় উল্টে যায়, তাহলে 32 উপরে চলে যাবে, আর 63 আর 15 নিচে চলে আসবে। ঠিক আছে, এবার কাটি, 8 দিয়ে কাটলে 4 8 32, এই 63 আর 27 একে কত দিয়ে কাটা যাবে 3 দিয়ে, 3 নং 27 3 একুশে 63 তাই না, এবার 3 দিয়ে আবার কাটাকাটি যাবে তাই না, 3 3 9 3 7 21, এই 3 দিয়ে এই 5 কে 15 কে কাটলে 3 5 15, তাহলে 5 7 35, তাহলে এটা কত হচ্ছে 4 পাই, আর ছিল কত ABC ডিভাইডেড বাই কত হবে 5 7 35, এত ঘন একক বলেছিল, ঘন একক বেরোইছে। ঠিক আছে, তাহলে ডিরিচলেটের উপপাদ্যের সাহায্যে অঙ্ক করা খুবই সোজা, আর এরপরে হচ্ছে আমরা লিউভিলের উপপাদ্য আপলোড করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই যে